1971 সালের গণহত্যা নিয়ে পাকিস্তানের অবস্থান সবসময় বিতর্কিত। এবার ঢাকায় এসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন যে এই অধ্যায়ে নিষ্পত্তি হয়ে গেছে দুবার। কিন্তু প্রশ্ন উঠছে, গণহত্যার মতো ভয়াবহ ইতিহাস কি এভাবে মুছে ফেলা যায়? এ বিষয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর এস এম মাসুম বিল্লাহ, যিনি বর্তমানে উচ্চতর শিক্ষায় ফ্রান্সে অবস্থান করছেন। জনাব মাসুম বিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন এজন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আপনার যারা দর্শক শ্রোতা রয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ভাই। আপনাকে প্রথমে যে প্রশ্নটা করতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশে সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আজ সাংবাদিকদের বলেছেন যে 71 ছিল একটি পরিবারের ভাইয়ের ভাইয়ের ঝগড়া। 71-এর গণহত্যা নিয়ে দুবার সমাধান হয়েছে। তিনি আরো বলেছেন যে বাংলাদেশের হৃদয় পরিষ্কার করতে হবে। তাহলে কি বাংলাদেশের হৃদয় কি অপরিষ্কার? সত্যি কি 71-এর গণহত্যার নিষ্পত্তি হয়ে গেছে? আপনার পর্যবেক্ষণ, মূল্যায়ন শুনতে চাই। আপনি যে শব্দগুলো ব্যবহার করলেন এই শব্দগুলো নিঃসন্দেহে আপত্তিকর এবং কূটনৈতিক মানে অনুত্তীর্ণ। আমরা পররাষ্ট্রমন্ত্রী লেভেলের বা একজন উচ্চ অফিসিয়াল যারা সফর করবেন, বিশেষ করে যাদের সঙ্গে যুদ্ধের মতন অতীত স্মৃতি রয়েছে, তাদের মন্ত্রীরা, সেই রকম দেশের কোনো মন্ত্রীরা যখন কোনো দেশ সফর করেন, সেটাকে আমরা আন্তর্জাতিক কূটনীতিক আইন বা আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে অত্যন্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল মনে করি। সুতরাং পাকিস্তানি মন্ত্রীর এই সকল শব্দ চয়ন অনভিপ্রেত এবং আমি মনে করি যে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই বাংলাদেশে জনপ্রতিক্রিয়া তৈরি করবে। তার এই ধরনের বক্তব্য নিন্দার্য। তবুও বলি যে যখন কোনো ব্যক্তি ইংরেজিতে বলেন বা নিজস্ব ভাষায় বলেন, আমি জানি না যে তিনি কি ভাষায় এবং কি প্রেক্ষিতে শব্দগুলো বলেছেন। অনেক সময় এটা রিপোর্টিংয়ে বা অন্যভাবে যখন আপনি একটা নির্দিষ্ট বাক্যকে হাইলাইট করবেন তখন এটা ভিন্ন মানে দিতে পারে। তবে যেহেতু এর পূর্বেও পাকিস্তানের যারা হাই অফিসিয়ালস এসেছেন তারা কিন্তু 1971-এর গণহত্যা প্রশ্নে অত্যন্ত নাজুক অবস্থায় থাকেন এবং অত্যন্ত শব্দ খরায় ভুগতে থাকেন। আপনার মনে থাকবে যে উনি যে দুবারের কথা সম্ভবত ইন্ডিকেট করেছেন, একটা হচ্ছে 74 যখন চুক্তির মাধ্যমে পাকিস্তানি সৈন্যরা ফেরত গিয়েছিল সিমলা চুক্তি, এবং সেখানে পাকিস্তানের অ্যাপোলজি করবার কথা ছিল এবং তাদের বিচার করবার কথা ছিল, সেইটা একটা। এবং তৎপ্রেক্ষিতে ওই 74-এর সময়তেই কিন্তু জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশের স্বীকৃতির প্রশ্নে বঙ্গবন্ধুও তখন 74 সালে ওআইসি সামিটে গিয়েছিলেন। তো যখন এটা রিলেশনাল প্রশ্ন, তখন এই পোস্ট কনফ্লিক্ট সোসাইটিতে অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে ডিপ্লোম্যাটিক কাজ করতে হয়। তখন আপনার এই শব্দ চয়নে আমরা দেখেছি যে পাকিস্তানে এমনকি 74-এর পরে আরো মাঝে আছে, সেটা আমি হয়তো পরে বলবো, কিন্তু পারভেজ মোশাররফ যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও কিন্তু এবং তিনি যে এটা বোধহয় ইসহাকদার ওই ঘটনাটাকেও দ্বিতীয় যেটা বোঝাতে চেয়েছেন যে সেটা পারভেজ মোশাররফের অ্যাপোলজিটাকে তিনি ইন্ডিকেট করতে চেয়েছেন। সেইখানে উনি ইভেন্টস অফ 1971 শব্দটি যে লিখেছিলেন, শব্দটা ছিল যে আমরা 1971-এর ঘটনার জন্য, এই যে ঘটনা, তারপরে এই যে মনোমালিন্য, এগুলো এত ছোট এবং হালকা শব্দ যে বাংলাদেশের মতন ট্রমাটাইজড একটা নেশন, যার গণহত্যা এবং অন্যান্য ওয়ার ক্রাইমস এবং ক্রাইমস এগেনস্ট ইন্টারন্যাশনাল ল, ক্রাইমস এগেনস্ট পিস, এর নারীদের রেপ ভিক্টিমাইজড হওয়ার মতন যে হরর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা নিয়ে পথ চলতে হয়।
তাদেরকে যখন এ ধরনের শব্দ শুনতে হয় তখন এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আমি মনে করি। না, ঠিকই। প্রতিক্রিয়া তো কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি এই প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে, এবং এখন তো জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া সেভাবে প্রতিক্রিয়া জানানোর সুযোগ খুবই কম। মানুষ সে জায়গাটাই বেছে নিয়েছে এবং সেই প্রতিক্রিয়া দেখাচ্ছে। যদি বাংলাদেশের জনগণ তো আসলে বারবার বলছে যে পাকিস্তানের কাছে যে ৭১ গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার জন্য পাকিস্তান করে, সেটা কিন্তু চেয়েছে বারবার। কিন্তু দার বলছেন যে ইতিমধ্যে নাকি সমাধান হয়ে গেছে, যে আলোচনা করছিলেন, ২বার তারা বলেছেন। কিন্তু আপনি কি মনে করেন এই অবস্থান বাংলাদেশের প্রতি অসম্মানজনক কি নয়? কারণ ৭১-এর দায় থেকে পাকিস্তানকে আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনাও কি সম্ভব? যদি আপনি আইনের বিষয়ে একটু বলেন যে তাদের আইনের মুখোমুখি করা সম্ভব কিনা আদৌ। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের যারা দোসর রাজাকার আল বদর আল শামস এবং যারা আইনি ডেফিনেশনে অক্সিলারি ফোর্স নামে পরিচিত, তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটা যে কোনো ধরনের সংজ্ঞায় কিন্তু গণহত্যা। আপনি জানবেন যে গণহত্যার যে আইনি কাঠামো সেটি ১৯৪৮ সালেই নির্ধারণ করা আছে এবং পাকিস্তান রাষ্ট্রটি তখনই সেই গণহত্যা কনভেনশনের সদস্য ছিল। তো যেহেতু ওই কনভেনশনে গণহত্যা রোধ করবার দায় যে কোনো রাষ্ট্রের রয়েছে এবং গণহত্যাতে পার্টিসিপেট না করবার দায় রয়েছে, এই দায়টাকে আমরা ইংরেজিতে একটা কঠিন শব্দ ব্যবহার করি। আমি জানি না যে শ্রোতারা এটা সহজভাবে নিতে পারবেন কিনা, তবু আমি ব্যাখ্যা করার চেষ্টা করি যে যে কোনো রাষ্ট্র গণহত্যার মতন অপরাধ সংগঠিত করবে না এবং এই যে যদি এ ধরনের দায় মানে গণহত্যা সংগঠিত হয় তার বিচার করবার একটা দায় প্রত্যেক রাষ্ট্রের পৃথিবীর রয়েছে। এটাকে বলে জাস কোজেন্স বা পরম দায় বা এরগা ওমনেস, সর্বত দায়। অর্থাৎ আপনি সময়, স্থান, কাল, পাত্র ভেদ সব সময়ের জন্যে এর বিচার করার দায়, এর সুরাহা করার দায় শুধুমাত্র বাংলাদেশ বলে না, কিন্তু পাকিস্তান তো অবশ্যই, প্লাস আমেরিকা, চায়না সহ যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে তাদের সবারই দায় ছিল ১৯৭১ সালের এই গণহত্যার জন্য পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসরদেরকে বিচারের আওতায় আনবার জন্য। আপনি এও জানেন যে ৭৩ সালে একটা আইন সেটা করা হয়েছিল, তারপরে এই যে সিমলা প্যাক্ট। কিন্তু এইখানে একটা ভুল বোঝানো হয় মানুষদেরকে যে সম্ভবত এটা সেটেলড হয়ে গেছে। সেটেলড হয়নি। এর কারণ হলো, যদি কোনো চুক্তিতে, ফর এক্সাম্পল দিল্লি ট্রিটিতে বা সিমলা চুক্তিতে যদি এরকম কোনো ক্ষমার প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটা আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য নয়। কেননা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে ১৯৬১ সালের। সেই ভিয়েনা কনভেনশন ৬১ বা ৬৯ হতে পারে, আই এম বিট কনফিউজ, বাট হোয়াটএভার, যে ভিয়েনা কনভেনশন আছে, ভিসিএলটি ট্রিটি আছে, সেইখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে এই ধরনের অপরাধ হচ্ছে জাস কোজেন্স অপরাধ এবং এটাকে কোনো চুক্তির মাধ্যমে বা ক্ষমার মাধ্যমে এর দায় শেষ হয়ে যায় না। সুতরাং পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বা এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটি একেবারেই আন্তর্জাতিক আইনের প্রশ্নে গ্রহণযোগ্য নয়। এখন আপনি বলতে পারেন যে এর একটা রাজনৈতিক মানে হয়, যে এই যে ক্ষমা চাওয়া না চাওয়ার প্রশ্ন, একটা হলো বিচারিক দিক, এই বিচার এখন করা যাবে কিনা সেটা আপনি আপনার পরের অংশে আমি জবাব দিব, কিন্তু এই পর্বে শুধু এটুকুন আমি বলছি যে ধরুন ক্ষমা কিন্তু চেয়ে নেয়ার একটা বিষয় না, যে ক্ষমাটা আপনি আমাকে আমার কাছে আপনি ক্ষমা চান, তাই না? বর্তমান সরকার আপনি দেখুন যে 5th আগস্ট, পোস্ট 5th আগস্ট সিনারিও, পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কিছুটা কাছাকাছি এসেছে গিভেন ইটস সাউথ এশিয়ান পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চিড় ধরেছে, যেহেতু বাংলাদেশে কিছু গোষ্ঠীর মনে ভারত বিরোধী মনোভাব বেশি মাত্রায় প্রকাশ পেয়েছে পোস্ট 5th আগস্ট সিনারিওতে, সেহেতু ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা পাকিস্তানের দিকে ঝুঁকে চলে গেছে। এই ঝুঁকে যাওয়ার কিছু কতগুলো রিস্ক আছে, এই রিস্কটা মিনিমাইজ করবার জন্য কতগুলো ক্যামোফ্লাজ বা কতগুলো পদ্ধতি ইউনূস সরকার অবলম্বন করেছে।
তারা উপরে উপরে হোক বা যে কোনো এই ক্ষমার বিষয়টি যে আপনারা আমাদের কাছে ক্ষমা চান তারপরে আমরা একটা কিছু করব। আমার বক্তব্য হচ্ছে যে ক্ষমার প্রশ্নটি এমন ভাবে ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছে যেন ওদের কাছ থেকে কোন রকম ক্ষমা শব্দটি আমরা যদি আদায় করে নিতে পারি তাহলে আমরা মাফ করে দেওয়ার জন্য বসে আছি। কথাটা কি বিপ্লব আমি বোঝাতে পারলাম আপনাকে? মানে অ্যাজ ইফ আপনার মুখ থেকে পররাষ্ট্র মন্ত্রী যে ওদের বা হাই অফিসিয়াল হটেভার কোন রকম ভাষার মারপ্যাচে যদি আমরা দেখাতে পারি যে তারা ক্ষমার প্রশ্নটি সুরাহা করেছেন বা সামহট আবার কিছুটা হলেও ভাষার চাতুর্যে করতে রাজি আছেন, তাই না? তাহলে মুখ রক্ষা হবে তৌহিদ হোসেনের বা মুখ রক্ষা হবে প্রফেসর ইউনূসের, যিনি অলরেডি এই 1 বছরের মধ্যে প্রেসিডেন্ট শাহবাজ শরীফ তার সঙ্গে 2 বার সাক্ষাৎ করেছেন, তাই না? এবং এই দুইবারেই কিন্তু তার মনে হয়েছে যে বারে বারে না, কিছুটা হলেও পাকিস্তানের সঙ্গে আমাদের যে কিবলা, আমাদের যে পশ্চিমামুখী কিবলা সেটা ঠিক করা দরকার। হোয়ারাজ অনেকে লোকজন বা নিন্দুকেরা বলা বলি করে যে প্রফেসর ইউনূস তো আষাঢ় খায়াও পশ্চিম দিকে পড়ে না, কিন্তু হঠাৎ করে তার কিবলা পশ্চিমমুখী কেন হলো? সুতরাং তারা এই যে ইনিয়ে বিনিয়ে একটা অ্যাপোলজি করে নিয়ে আসেন, তাই না? তারা চান যে আমরা একটা আমার কাছে তুমি অ্যাপোলজি চাও। এই ক্ষমা চাওয়ানোর মধ্যে কোনো গৌরব নাই, বরং হিডেন ভেতরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে খাটো করবার একটা ঘৃণ্য অপপ্রয়াস আছে। ওরা যদি ক্ষমা চায়ও তাও পাকিস্তানকে ফার্দার এখনো যেসব কারণে অ্যাকাউন্টেবল করা যায়, মানে গণহত্যার কারণে প্লাস রাষ্ট্রীয় দায়ের প্রশ্নে অথবা নিদেন পক্ষে গণহত্যার দায় প্রশ্নে অথবা ক্ষতি কম্পেনসেটরি জাস্টিস প্রশ্নে, এইসব প্রশ্নে আমরা যে এখনো যেতে পারি সেইগুলোকে আমলে না নিয়ে এই ক্ষমা করে অন্যান্য যে সকল কথা আলাপ আলোচনা করে ভারতের বিরুদ্ধে এইটাকে ব্যবহার করে তারা একটা স্বস্তির জায়গা খুঁজতে চান। সুতরাং আমি মনে করি যে এই ক্ষমার প্রশ্ন মানে অনেকটা পানি ঢেলে দেওয়ার মতন হয়েছে। কিভাবে জানেন? আজকেই আপনার একটা নিউজে দেখলাম যে আফটার মিটিং উইথ ভ্যারিয়াস পলিটিক্যাল লিডার্স, the BNP leaders, NCP leaders and their trusted ally জামাত ইসলামী স্বয়ং নিজে গিয়ে দেখা করে আসছেন যে আয় আরেকটি বার, আয় রে সখা প্রাণের মাঝে আয়। এই যে পুরনো প্রেম তারা জাগাচ্ছেন, ওয়েল ফাইন, করুন, অসুবিধা নেই, সেটা তো মানুষজন জানেই। কিন্তু রাষ্ট্রীয় লেভেলে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইসহাকদার বৈঠক করেছেন, এই বৈঠকে কি দিয়েছেন উপহার জানেন? প্রফেসর ইউনূস একটা বই বানিয়েছেন এই 5 আগস্টের তাদের ভাষায় যে সকল অ্যাট্রসিটি হয়েছে সেইটাকে গণহত্যা নাম দিয়ে একটা ক্যারিকেচার বা এটাকে ওটার নাম দিয়েছে আর্ট অফ ডেমনস্ট্রেশন, কোট অ্যান্ড আনকোট। এবং পৃথিবীর যেখানেই যাই কোনো কথা না বইলা এইটা দিতে চায় আগে। আপনি লক্ষ্য করেছেন কিনা এটা? আরো পৃথিবীর কয়েকটা রাষ্ট্রপ্রধানকে এই বইটা প্রফেসর ইউনূস হস্তান্তর করেন কিছু না বইলা। কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে যখন দেখা হয়েছিল তখন কিন্তু এই বইটি আর তিনি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই। কেননা দেন অ্যান্ড দেয়ার কি প্রতিক্রিয়া হতো আপনি নিজেও ভাবতে পারেন না। তাহলে দেখা যাচ্ছে এই যে বইটি তিনি দিচ্ছেন, যাকে এদের ভাষায় এই প্রফেসর ইউনূস সরকারের ভাষায় বা যারা 5ই আগস্টের বেনিফিশিয়ারি তাদের ভাষায় তারা এটাকে গণহত্যা বলেন। 71-এর গণহত্যা সম্পর্কে কথা বলতে গিয়ে তারা জীবনেও গণহত্যা শব্দটি ব্যবহার করেন না, বা অ্যাট্রসিটি নিয়ে তাদের শোক প্রকাশ থাকে না, বা পাকিস্তানের কাছে দায় দাবির প্রশ্ন ওঠে না, বা তাদের বিচারের দাবিতে তারা কখনোই সরব থাকেন না। কিন্তু এই বইটি গণহত্যা দাবি করে সেইটি পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর হাতে আহ্লাদে গদগদ হয়ে তুলে দিচ্ছেন। কথাটার মিনিং কি দাঁড়ালো? মিনিং দাঁড়ালো হলো পানি ঢেলে দেওয়া। আপনি বলছেন যে ক্ষমা চান, কিন্তু পাশাপাশি আপনি একটা বই ধরিয়ে দিচ্ছেন যেখানে আপনি দেখাচ্ছেন যে ও আচ্ছা, আপনার দেশের শাসকরা যারা নাকি আমাদের পূর্বপুরুষদের থেকে বিচ্ছিন্ন করার দায়ে দায়ী, নেমলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার যোগ্য উত্তরাধিকারী শেখ হাসিনা, তাদেরকে আপনারা তাড়িয়েছেন এবং তারাই গণহত্যা চালিয়েছে। দিস ইজ এ গুড পিস অফ এভিডেন্স। সুতরাং এইটা সম্ভবত আমাদেরকে 71-এর দায় থেকে কিছুটা হলেও আরো নিষ্কৃতি দেয় বা হালকা করে তোলে। তাহলে ক্ষমা করার যে দাবি সরকার বড় মুখে বলছেন বা চাচ্ছেন, আসলে কিন্তু দে ডোন্ট সিরিয়াসলি মিন ইট।
বরং তারা এটা দিয়ে ওই ক্ষমার প্রশ্নটিকে একদমই হালকা করে দিতে চান। ঠিক আছে না? সুতরাং এইটা একদমই অন্তঃসার শূন্য বলে আমার কাছে মনে হয়। আপনি আলোচনার প্রেক্ষিতে বলছিলেন যে বিএনপি জামাতের সাথে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষ করে এনসিপি নেতারা একটা কথা বলেছেন, যেটি আপনার মতামত জানতে চাই। যে বলেছেন যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১ ইস্যুকে ডিল করা উচিত। ডিল বলেছে, একদম কোট আনকোট বলছি। মুক্তিযুদ্ধ কিভাবে ৭১ ডিল হয়ে গেল, এই বিষয়টা আপনার প্রতিক্রিয়া জানতে চাই। যে ৭১ কিভাবে আসলে ডিল হয়, এটা কি ধরনের বাক্য বা ভাষার ব্যবহার, বা এভাবে কিভাবে ৭১কে এখানে প্রেজেন্টেশন করা হয়? এটা হচ্ছে ওই কেহ পারে নাহি পারে সমানে সমান, অথবা ওই কথাটাও আপনাকে স্মরণ করিয়ে দিই, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। ওরা যে ভাষা ব্যবহার করেছে, আমাদের এই নতুন নেতারাও সেই ভাষা ব্যবহার করেছেন। প্রথম কথা হচ্ছে, এনসিপি নেতারা যখন সাংবাদিকদের ব্রিফ দিয়েছেন সাক্ষাৎ শেষে, যে ভাষা বা তাদের যে বডিলি ল্যাঙ্গুয়েজ, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি এটা সতর্কভাবে খেয়াল করেছি, অ্যাজ ইফ they are the spokesperson of the Bangladesh government, they are the spokesperson of the foreign ministry। তো প্রথম যৌক্তিক প্রশ্ন হচ্ছে, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা আখতারুজ্জামানের আখতার হোসেন নামে যে সকল নেতারা দাঁড়িয়ে ব্রিফিং দিচ্ছেন, on what authority they are talking on behalf of Bangladesh। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে সাক্ষাৎ করা এক কথা, তাহলে আপনার ভাষা প্রয়োগ একরকম হবে। কিন্তু আপনি যখন বাংলাদেশ প্রশ্নে বক্তব্য দেবেন, সরকারের স্ট্যান্ড ব্যাখ্যা করবেন, আপনি তো সরকারি দল নন, আপনি তো আলাদা একটা পার্টি গঠন করেছেন। তাহলে কোন কর্তৃত্ব বলে আপনি বাংলাদেশের জবানে কথা বলছেন? দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, ৭১ সালের যে সকল অমীমাংসিত বিষয় পাকিস্তানের সঙ্গে রয়েছে, সেটাকে শুধুমাত্র ৭১ বিষয় বা ডিলিংসের বিষয় এটা বললে এক ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করা বোঝায়। কেননা এখানে স্পষ্টতই জেনোসাইডের বিষয়টি তারা এড়িয়ে যেতে চান, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার আমাদের মধ্যে যে বাণিজ্যিক যে ঘাটতি রয়েছে এবং বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে, সেই উন্নয়নটা স্পষ্টভাবে তারা জানেন না যে আসলে কি করতে হবে। দে লুকড ভেরি আনপ্রিপেয়ার্ড এবং তাদের কাছে কোনো তথ্য নাই। আমি একটা রিপোর্টে দেখলাম, বিপ্লব, যে এই গত ১ বছরে পাকিস্তান বাংলাদেশের সাথে যে বাণিজ্য সম্পর্ক, সেটা 27% বেড়েছে, সেটা পাকিস্তানের ফেভারে। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আপনি সম্পর্কটা উন্নয়ন করছেন কার, তাই না? আবার বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সম্পদের যে বন্টন, আপনি জানেন একটা দেশ যখন ভাগ হয়ে যায় আন্তর্জাতিক আইনে, আমাদের সংসারেও এটা ঘটে, জুদা হয়ে যায় বলে, আলাদা হয়ে যায়, তাহলে যে পিতৃ সম্পত্তি সেটা আমরা পাবো। সুতরাং অবিভাজ্য পাকিস্তানে যে সকল ন্যাশনাল ইনস্টিটিউট এবং ইনকাম ছিল, তার একটা ন্যায্য হিস্সা বাংলাদেশ পাবে, হতে পারে হুইচ ইজ সাম বিলিয়ন ডলার্স। দুই দেশ এক এক ধরনের ফিগার বলে, কিন্তু আমি এক্স্যাক্টলি জানি না, বাট লেট আস এগ্রি সাম বিলিয়ন ডলার্স। তাহলে এইটা সুনির্দিষ্টভাবে প্লেস করা, সেটা সরকারের তরফের থেকেই প্লেস করা। আমরা তো নাসিরউদ্দিন পাটোয়ারি বা ওই আখতার হোসেনকে জনপ্রতিনিধি বানাইনি, বা সরকারের তারা উপদেষ্টাও নন। তাহলে তারা এই বিবৃতিটা কোন কারণে দিচ্ছেন এবং এই ভুল ভাষায় এবং দুর্বলতম ভাষায়? সুতরাং এই প্রশ্ন তোলা অত্যন্ত যুক্তিসঙ্গত হবে। এবং আরো একটা বিষয়, আরো কয়েকটা আনসেটেল বিষয় আছে। যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন, তিনি ৩টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে ক্ষমা চাইলেই আমরা মোটামুটি বোধহয় অর্ধেক ডান, হ্যাঁ, খুব রেডি আছেন যে ক্ষমা কখন তারা চায়া বসে। আর একটা হচ্ছে কি, যে এই আপনার রিপ্যাট্রিয়েশন, বিহারিদের রিপ্যাট্রিয়েশন, তাই না? তাদের এই বাংলাদেশে যারা আটকে পড়া পাকিস্তানি আছেন, সে আটকে পড়া পাকিস্তানি প্রায় আপনার ৩-৪ লক্ষ হবে, তাদেরকে রিপ্যাট্রিয়েট করা। কিন্তু বাই নাও, যেহেতু অনেক বছর চলে গেছে, নতুন করে বিহারিদের যারা নতুন প্রজন্ম আছে, তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং আমাদের হাইকোর্টের রায় দিয়ে বলেছেন যে তারা বাংলাদেশের
জনগণ হবেন, কিন্তু যারা স্বেচ্ছায় ফেরত যেতে চান তারা যেতে পারবেন। once again is a deeply ingrained পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড লিগাল ইস্যু। এইটাকে আপনি এত হালকার ছলে একটা কথা বলে, ডিলিং এর ছলে একটা কথা বলে আপনি ভান করলেন মানুষের সামনে যে আমরা সম্ভবত কি এক মানে পররাষ্ট্রবেত্তা হয়ে পড়েছি। এইটা ইট ইজ এ শেম ফর আস যে বাংলাদেশের মতো একটা দেশের এই ধরনের হালকা কথাবার্তা শোনার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবং এবং আরো ব্যাপার আছে, ওই যে 70 সালের যে ঘূর্ণিঝড়ে যে বিদেশ থেকে সাহায্য এসেছিল তার একটা ফান্ড কিন্তু পাকিস্তানে রয়ে গেছে, সেই ফান্ডটা আমরা পাবো। সেই ফান্ডটা শুধু এই সরকার বলে না, বিভিন্ন সরকারই নানান সময়ে প্লেস করেছে, কিন্তু পাকিস্তান এটা দেয় নাই। এখন আমার বক্তব্যটা শুনুন। আমার কথা হচ্ছে এই যে আন্তর্জাতিক আইনের ছাত্র হিসেবে বা আন্তর্জাতিক সম্পর্কের একজন আগ্রহী পর্যবেক্ষক হিসেবে কোনো দেশের সাথে সম্পর্ক উন্নয়নে আমি কোনো সমস্যা দেখি না। কেননা আপনি লক্ষ্য করেন, আপনি যদি ইতিহাসের দিকে তাকান তাহলে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নানান চড়াই উতরাই বা নানান শিকস্তি পয়স্তি লক্ষ্য করবেন। স্বীকৃতির প্রশ্নে বা আটকে পড়া বাঙালিদের ফেরত আসার প্রশ্নে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে সেই ৭৪ সাল থেকে বিল্ডিং প্রসেস শুরু হয়েছিল। যদিও আপনার মনে থাকবার কথা যে চায়না exercised its veto power against Bangladesh at the instigation of Pakistan। 1974 অবধি পর্যন্ত তারা আমাদেরকে জাতিসংঘের সদস্যপদ দিতে চায় নাই। বঙ্গবন্ধুর ডিপ্লোম্যাসির কারণে এই ওআইসি সামিটে তারা যোগ দেবার পরে মুসলিম বিশ্বের যে রিকগনিশন সেটা আমরা পেতে শুরু করলাম, যদিও সেখানে ভারতের একটা আপত্তি ছিল বলে আমি ইতিহাসে পড়েছি। তারপরে সামরিক সরকারগুলোর আমলে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। জেনারেল জিয়াউল হক বাংলাদেশ সফরে এসেছিলেন 1985-86 সালের দিকে, তখনও তিনি ওই ধরনের একটা সার্কাস্টিক কথা বলেছিলেন। ফরেন অ্যাফেয়ার্স বা ফরেন রিলেশনশিপ এটা বেসড হতে হবে কার ভিত্তিতে? ওই 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু একটা ফেমাস ফিলসফি বলা যায় এটাকে, যে ফ্রেন্ডলি টু অল, ম্যালাইস টু নান, সকলের সাথে বন্ধুতা, কারো সঙ্গে বৈরিতা নয়। এই নীতি আমি হিসেব করে দেখেছি, এটা আমাদের সংবিধানেও লেখা আছে পরম যত্নে 25 নম্বর অনুচ্ছেদে। তো ওই প্রেক্ষিতে আমরা এটা লিখে রেখেছিলাম। কিন্তু এই পাকিস্তানের সাথে যখন সম্পর্কের ব্যাপার ঘটেছে তখনই তাদের রাষ্ট্রপ্রধানরা বারে বারে এই হালকা সব শব্দ প্রয়োগ করে আমাদেরকে বারে বারে ঘুম নামিয়ে রেখেছেন। জেনারেল জিয়াউল হকও কিন্তু সে একই কথা বলেছিলেন যে আমরা হচ্ছি পরস্পর ভাই ভাই মুসলিম উম্মা, আর একটা কি ভারত বিরোধিতা। তাহলে বাংলাদেশের ফরেন পলিসি ওই বঙ্গবন্ধু প্রসূত সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় না হয়ে যদি হয় শুধুমাত্র ইসলামিক আইডেন্টিটি, যেটা নাকি 24 বছরে তারা ভুল লুণ্ঠিত করেছে, আর যদি শুধু হয় যে ভারতের আধিপত্যবাদ, তাহলে বুঝতে হবে যেটা রং পলিসি। কেননা আপনি আপনার প্রেগন্যান্ট এবং ডমিন্যান্ট নেইবারহুড বাদ দিয়ে শুধুমাত্র পাকিস্তানমুখী হয়ে বা তার সঙ্গে একটু চায়নামুখী হয়ে you are risking Bangladesh and putting Bangladesh into the geopolitical factors in the worldwide। সেটা কতটা ভালো হবে বিশেষ করে একটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। সুতরাং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট না নিয়ে মৌলিকভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি চেঞ্জ করার এই যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে, আমি মনে করি এটা একটা রিস্কি সিদ্ধান্ত এবং এটা ভবিষ্যতে টিকবে কিনা, এটা খুব একটা যে টিকবে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু পাকিস্তানের যাতে সে সম্পর্ক, এটাকে আমি প্রশ্ন করতাম না। কতগুলো ঘটনা পরম্পরা আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করছে। আপনি লক্ষ্য করেন, নাম্বার 1, যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তার পরম্পরাগুলো খেয়াল করেন। তারপরে এক ধরনের পাকিস্তানাইজেশন, এ ওয়েভ অফ পাকিস্তানি অর্কেস্ট্রা কাস্টেড অল থ্রু আউট বাংলাদেশ। সেই যে রাহাত ফতে আলী খান 2 বার গান গেয়ে গেলেন এখানে, রাইট? একটা সাংস্কৃতিক একটা বার্তা দিতে চাইলেন যে আমরা কিন্তু আর ওই ভারতমুখী সাংস্কৃতিক কোট অ্যান্ড আনকোট আগ্রাসনে নাই। তাহলে এটা ইসলামাইজেশন হলো, কালচারাল পলিটিক্স, নাম্বার 1। নাম্বার 2 হলো যে
71 সাল থেকে পর্যন্ত যেটা দেখা যায় নাই, গত নভেম্বর ডিসেম্বরে আমরা দুটো কার্গো সরাসরি পাকিস্তান বা কি চিটাগং এয়ারপোর্টে ভিড়তে দেখলাম। এইটা আনপ্রেসিডেন্টেড। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে দুইজন মন্ত্রী পরপর, শুধুমাত্র এই ইসহাক দার কিন্তু নন, এর আগেও আরেকজন মন্ত্রী সফর করে গেছেন, রাইট? এবং আমাদের যে ভিসা পলিসি এবং যে সকলে যে টাইট সিকিউরিটি পলিসি, ওটা কিন্তু এখন আপলিফটেড হয়েছে। অনেকে আবার বলা বলি করছে যে না, ইন্টারিম সরকারের কোনো বিপদ হলে দৌড়তে হবে, তো সুতরাং এখানে আপলিফট করার বিষয় আছে। হোয়াটএভার দিস ইজ আপনি যদি ইকোনমিক বা বাণিজ্য পার্সপেক্টিভ থেকে খেয়াল করেন, তাহলে এটা নিঃসন্দেহে কোনো দুই দেশের মধ্যে সম্পর্কের একটা নিয়ামক হতে পারে, সেটা যে এটা ভিসা এমবার্গো ইজ বিং আপলিফটেড, তাই না? এবং সিকিউরিটি বিষয়টা, কিন্তু এর সঙ্গে এই যে বিষয়গুলো যোগ হচ্ছে, এবং ইন্টারেস্টিংলিও বলবো না, ডিভাস্টেটিংলি কতগুলো পাকিস্তানি ব্যক্তির সফর এই দেশে আনাগোনা হয়েছে গত এই 1 বছরে এবং তার আগেও। তাদের সঙ্গে আপনি দেখবেন যে হারকাতুল জেহাদ এবং অন্যান্য যে সকল জঙ্গিবাদী গোষ্ঠী, তাদেরকে কি করা আছে, তাদেরকে এই ফান্ডিং করার একটা অ্যালিগেশনস করা হয়েছে। এইটা ইউনূস সরকার চেপে গেছেন। এবং আরো একটা ভয়ঙ্কর তথ্য নিশ্চয়ই আপনার জানা আছে, কয়েকদিন আগে ডন পত্রিকা ভারতের পাকিস্তানের, তারা একটা ভয়ানক রিপোর্ট করেছে। তারা রিপোর্টটা করেছে কি জানেন? করেছে যে 54 বছর তো হলো আমাদের পুরনো যে পূর্ব পাকিস্তানি ভাই, তাদের সময় হয়েছে নিজেদের কাছে ফেরত আসবার। এই যে অবমাননাকর একটা প্রতিবেদন ছাপা হলো, সরকারের তরফে কোনো ধরনের বক্তব্য খেয়াল করেছেন? অথচ এটা যদি ভারতের মতন কোনো দেশ থেকে আসতো, তাহলে আপনি দেখতেন কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। তো এই ধরনের শার্প প্রতিক্রিয়া বা ক্রিটিসিজম আসলে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। যেহেতু পাকিস্তান এবং এ পর্যন্ত ওই রিপোর্ট বলেছে যে চিহ্নিত যুদ্ধাপরাধী, আদালতের রায়ে দণ্ডিত সাব্যস্তি যুদ্ধাপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধকারী গোলাম আজমের পুত্র আব্দুল্লাহেল আজমি কেন সেনাবাহিনীর প্রধান হলো না, সেইটা সেই পত্রিকা ইনিয়ে বিনিয়ে বড় করে লিখেছে। এই কথাগুলো যদি আপনি মানে যুক্ত করেন, তাহলে পাকিস্তান পন্থা, বাংলাদেশের পাকিস্তানের প্রতি ঝুঁকে পড়ার এই নীতি, দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক স্টেবিলিটি বা যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, সেখানে যে ইকুইলিব্রিয়াম থাকা উচিত, এই থাকাটা লঙ্ঘিত হবে এবং এটা বাংলাদেশের জন্য রিস্কি হবে। এবং আপনি শুধুমাত্র তো ভারত করছেন, কিন্তু অন্য দেশ, ভুটান বা শ্রীলঙ্কা বা নেপাল, এই ধরনের যে দেশগুলো আছে, এই দেশগুলোর কথাও কিন্তু আপনি ভাবছেন না। আজকে এনসিপি নেতাদের সাথে বৈঠকে আর একটা ভয়ানক কথা এসছে। আমি জানি না এই কথাগুলো কেন, তাদের পড়াশোনা নাই আমি এটা জানি না। বলছে যে সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে বা ইফেক্টিভ করতে হবে। পৃথিবী প্রতিদিন পরিবর্তন হয়। যখন আপনি দেখছেন যে সার্ক এটা কার্যকরী হচ্ছে না, সার্ক কেন কার্যকরী করতে হবে? কেননা সার্ক যদি কার্যকরী করা যায়, তাহলে তারা বুঝতে পারবেন বা বলতে পারবেন যে ও, এটা তো জেনারেল জিয়ার বানানো, বাইরে যেটা জেনারেল এরশাদের সময় প্রথম সার্ক সম্মেলন 85 সালে হয়েছে। এখন আপনি লক্ষ্য করেন তারা বলছে অন্যান্য কথার মধ্যে, এটা ডিপ্লোম্যাটিক্যালি যায় না। ভারত এখানে উপস্থিত নাই, বলছে যে ভারতের কারণে নাকি সার্ক কার্যকরী করা যায় নাই। কথাটা এইভাবে কখনোই সত্য নয়। এটা বলবে কারা? এটা বলবে ক্লাস 5-এ পড়ে বা ক্লাস 8-এ পড়ে বা চলতি পথে কোনো রেডিও টেলিভিশনে কোনো একটা সংবাদের একটা বাক্য কানে এসেছে, এরা বলবে। কিন্তু ইউনিভার্সিটি পড়ুয়া যারা জাতির ভবিষ্যৎ কর্ণধার হবেন, তারা যদি এরকম করে বক্তব্য দেন, দ্যাট ডাজ নট বিকাম কন্ডিউসিভ to international relation, to build a solid relationship with your neighbors, তাই না? এরকম না যে আমি যখন সাধারণ জনতা হিসেবে ভারতের বিষয়ে কথা বলবো, কিন্তু আপনি যখন স্টেট লেভেল থেকে কথা বলবেন, তখন আপনাকে অন্য বাক্য চয়ন করতে হবে। মূল সমস্যাটা তো আপনার সার্ক চার্টারেই বলা আছে যে দ্বিপাক্ষিক বিষয়টি সার্কের ফোরামে আলোচনা করা যায় না। সুতরাং ভারত পাকিস্তানের মধ্যকার যে ঐতিহাসিক যে বিরোধ, সেই বিরোধের কারণে সার্ক দীর্ঘদিন অকার্যকর থেকে গেছে। কিন্তু আপনি সেখানে বাংলাদেশের
রোল দেখবেন অত্যন্ত অ্যাক্টিভ আছে, এবং অন্যান্য আঞ্চলিক বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে হুইচ ক্যান রিপ্লেস সার্ক, তাই না? সার্ক কার্যকরী হোক বা পুনরুজ্জীবিত হোক, এটাতে কিছু মানে এটাতে ক্ষতির কিছু নাই। কিন্তু আপনি যখন বলবেন যে ভারতকে বাদ দিয়ে বা ভারতের সাথে বৈরী সম্পর্ক তৈরি করে বা একটা কাঁচা হাতের লেখায় আপনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠাবেন যে কি হচ্ছে ওখানে, কেন আওয়ামী লীগ দলীয় কার্যক্রম তাই না, এইসব কথা বলবেন, যখন ওরা এক বাক্যে নাকচ করে দিয়ে যাবে যে উই আর নট অ্যাওয়্যার অফ এনি সাচ অ্যাক্টিভিটিস, আমরা তো জানি না। কেননা আপনাদের মুক্তিযুদ্ধের সময়ও তো এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, যে ডু ইউ মিন যে সেগুলো অবৈধ ছিল? তো এই যে কথা আপনি ভারতের মতন একটা দেশকে ইগনোর করবেন, এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের রাজনীতি, আমাদের ধর্মবোধ, আমাদের 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 বড় হয়ে ওঠা, আমাদের মধ্যে যে এক ধরনের ধর্মীয় মানস আছে, এই টিচিং গুলো না অনেক ক্ষেত্রে দায়ী। আমাদের ভারত অধ্যয়নে অনেক সমস্যা রয়েছে। আপনি দেখবেন যে এখানে ক্রিটিসিজম করছে, কিন্তু ঠিকই তার হিন্দি ছবি না দেখলে ঘুম আসছে না। বা আমরা যারা আইনের ছাত্র আছি, তারা এই ইন্ডিয়ান প্রো-পোর কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স পড়ি, বিচারপতি কৃষ্ণা আয়ার, বিচারপতি ভাগবতী, বিচারপতি শাহ, বিচারপতি হিদায়তুল্লাহ, তাই না, প্রেসিডেন্ট জাকির হোসেন, এই যে মানে বিশাল ভারত মানুষ, এই ভারত মানুষ নানাভাবে আমাদের বাঙালিয়ানাকেও কি করে, ইউ ওয়ান্ট ইট আর নট, প্রভাবিত করে। তো এই প্রভাব থেকে আপনি কখনোই বের হতে পারবেন না। পৃথিবীতে প্রতিবেশী রাষ্ট্রকে ইগনোর করে অন্য রাষ্ট্রের কাছ থেকে সম্পর্ক উন্নয়ন করে বেশি দূর আগানো যায় না। পাকিস্তান বা চৈনিক প্রথা কতটুকু আমাদেরকে সেক্ষেত্রে হেল্প করবে আমি জানি না। আমি মনে করি যে একটা আদর্শ সরকারের উচিত সব দেশের সঙ্গেই সম্পর্ক উন্নয়নে কাজে লাগা। এসাদ যদি অর্থনৈতিক হয় বিপ্লব, যে বাণিজ্য ঘাটতি দূর করা, টাকা পয়সাগুলো ফেরত আনা, এই যারা আসলেই যেতে চায়, বিহারি যারা সম্প্রদায়ের মানুষজন আছেন, বিহারি না বলে আরো সুন্দর বাংলা ব্যবহার করা যায়, যে ভাষা মাইনরিটি, লিঙ্গুইস্টিক মাইনরিটি, উর্দু ভাষাভাষী যারা আছেন, তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করেন। ঠিক আমাদেরও কিন্তু বাঙালি ভাই বোনেরা ওই পাশে মানবতার জীবনযাপন করেন। তো রাষ্ট্রনায়কদের উচিত, আমি দেখেছি বেনজির ভুট্টো বা পারভেজ মোশাররফ বা এরকম নেতারা যখন এসছেন, তারা এই বিষয়গুলো বারে বারে এড়িয়ে গেছেন। আমাদের এই সাউথ এশিয়ান নেতারা না এই সকল মানবিক সংকট অ্যাড্রেস করার ক্ষেত্রে খুব বেশি স্টেটসম্যানশিপ দেখাতে পারেননি। দেখিয়েছেন, আমি অন্তত আমার রিডিং এ বলে বঙ্গবন্ধু, যে এমন ভাবে ডিল করেছেন তিনি, তাই না, তিনি তাদের বিচারেরও উদ্যোগ গ্রহণ করেছেন, আবার পাকিস্তান থেকে তাদেরকে ফেরত এনে পাকিস্তান থেকে আস্তে করে আমাদের স্বীকৃতিটা আদায় করে নিয়েছেন। যদিও কথা সত্যি যে তারা তখনই স্বীকৃতি দিয়েছে যখন শেখ মুজিব কে তারা বিদায় খবর পেয়ে নিশ্চিত হয়েই তারা কেবলমাত্র স্বীকৃতি প্রদান করেছে। মাই পয়েন্ট ইজ দিস, পররাষ্ট্র নীতি একটা দেশের আলোকবর্তিকা, আমাদের সংবিধান প্রসূত আলোকবর্তিকা। এই আলোকবর্তিকা যদি ভিশনারি লিডারশিপরা ব্যবহার করতে পারেন, সেখানে ডাইভার্সিটি আনতে হবে, সেখানে একমুখিতা চলবে না। আপনি দেখবেন যে শেখ হাসিনা একসঙ্গে আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া প্রত্যেকটা রাষ্ট্রকে সমানভাবে ডিল করেছেন, তাই না, একটা ব্যালেন্স বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। তো আপনি শুধুমাত্র যদি ইফ ইউ লিন ফরওয়ার্ড টু পাকিস্তান এবং তার আশেপাশের হিস্ট্রি যদি এইটা হয় এবং জামাতের সঙ্গেই যদি আবার মাখামাখি হয় বা এই ধরনের আপত্তিকর মন্তব্য যদি হয়, তাহলে এটা অত্যন্ত প্রশ্ন সাপেক্ষ থেকে যাবে। 2000 সালে আর একটা ঘটনা আপনাকে স্মরণ করিয়ে দিই, জাস্ট আর 1 মিনিটে। সেটা হচ্ছে ইরফান রাজা নামে একজন পাকিস্তানি ডিপ্লোম্যাট বাংলাদেশের একটা সেমিনারে মুক্তিযুদ্ধ প্রশ্নে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই তখন আমি ছাত্র, তখন বাংলাদেশে হিউজ প্রতিক্রিয়া হয়েছিল। আজকেও আমি দেখেছি যে হিউজ প্রতিক্রিয়া হচ্ছে, যদিও প্রতিক্রিয়া জানানোর মতন পরিবেশ নাই বাংলাদেশে, তাই না। কিন্তু তখন পাকিস্তানকে বলা হয়েছিল যে আপনি আপনার এই রাষ্ট্রদূতকে এখনই প্রত্যাহার করুন, পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছিল।
তখন পাকিস্তান ব্যবস্থা না নেওয়ার পরে বাংলাদেশ সরকার নিজ থেকেই তাকে নোটিশ দিয়েছিল যে ইউ লিভ বাংলাদেশ অ্যাট ওয়ান্স। তখন রাতের অন্ধকারে ইরফান রাজা ঢাকা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সুতরাং যখন প্রশ্নটা হবে মুক্তিযুদ্ধের, যখন প্রশ্নটা হবে জাতির জনকের মর্যাদার প্রশ্নের, যখন এটা হবে গণহত্যার প্রশ্নের, এই পাকিস্তানকে এখনো আমরা উই ক্যান ড্রাগ আউট টু দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইফ নট দি আইসিসি। কেননা জেনারেলরা বেঁচে নাই, নিয়াজিরা বেঁচে নাই, রাও ফরমান আলীরা বেঁচে নাই। কিন্তু এই জামাতের টাকা খেয়ে যারা রিপোর্ট লিখেছে, টবি ক্যাডমান বা জেফ্রি জেফারসন, এরা 2014 সালে কিন্তু একটা রিপোর্ট লিখিয়েছিল। ওই রিপোর্টে কিন্তু পাকিস্তান রাষ্ট্র হিসেবে যে দায়ী, এই দায়টা এখনো এটা তোলা সম্ভব বলে তারা আর্গুমেন্ট দিয়েছেন। কেননা বসনিয়া হার্জেগোভিনা মামলাতেও এটা বলা আছে। আইসিজে 2009 সালে এটা বলেছেন যে পাকিস্তান গণহত্যা করেছে বেশ কয়েকভাবে। এক, গণহত্যায় সক্রিয় অংশ নিয়ে। দুই, গণহত্যা রোধে ব্যর্থ হয়ে। তিন, অন্যান্য যারা আছে অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে, অ্যাকাউন্টেবল করতে ব্যর্থ হয়ে। তো এই ক্ষেত্রে পাকিস্তানকেও আমরা রাষ্ট্র হিসেবে ডিক্লার করানোর জন্য আইসিজেতে যেতে পারি, প্রোভাইডেড সেই ধরনের রাজনৈতিক উইল রাষ্ট্রে থাকতে হতো। কিন্তু উই আর ফার ফ্রম দ্যাট। কিন্তু লিগালি কিন্তু এখনো ইট ইজ পসিবল। আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমি অন্যদিকে চলে গেছিলাম আলোচনায়। ইট ইজ থিওরিটিক্যালি স্টিল পসিবল। এমনকি আমাদের যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আছে, যেটা গঠন করা হয়েছিল, এখন যেটার অপব্যবহার করা হচ্ছে, প্রফেসর আসিফ নজরুলের ডিকটেশনে যেটাকে অপব্যবহার করা হচ্ছে, এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাকিস্তানের যদি কোনো সেনা বেঁচে থাকে, এমনকি মরণোত্তর বিচারও সম্ভব, প্রোভাইড, থিওরিটিক্যালি কথা বলছি। কিন্তু যেহেতু সম্পর্ক উন্নয়নকে এগিয়ে নিতে হয়, বাণিজ্য এগিয়ে নিতে হয়, কথা বলতে হয়, মানুষের যাওয়া লাগে, আমাদের এমবাসি ওখানে আছে, ওরা এখানে আছে, এগুলো চালাতে হয়। এমনকি ইমরান খান, আপনার মনে আছে যে 2013 সালে যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো, ওইখানে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করা হলো বাংলাদেশের নিন্দা জানিয়ে, আপনার মনে আছে? তখন এর প্রতিবাদ করেছিল বাংলাদেশ। তখন সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থায় গিয়েছিল, তাই না? এবং পরে আবার যখন ইমরান খান সফরে আসেন, ইমরান খান আগে একবার চিঠি লিখলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু যখন তিনি প্রধানমন্ত্রী হলেন তখন শেখ হাসিনাকে তিনি ফোন দিয়েছিলেন। তখন শেখ হাসিনা ওয়াজ ইন্টারেস্টেড টু ডেভেলপ রিলেশনশিপ উইথ পাকিস্তান। হ্যাঁ, কেননা দেশ হিসেবে আপনাকে একটা ব্যালেন্সিং একটা সম্পর্ক বজায় রাখতে হয়, সেটা তিনি করতে চেয়েছিলেন। কিন্তু এই সরকার আসবার পরে যে ফ্যাক্টরগুলোর কথা আপনাকে আমি বললাম, সেই ফ্যাক্টরগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে। একটা হলো আমাদের পাকিস্তানাইজেশন অফ কালচার, আমাদের সংস্কৃতির পাকিস্তানাইজেশন। দ্বিতীয় হলো এই যে পাকিস্তানে যেসব পত্রপত্রিকা যেসব লেখা হলো। তৃতীয় হলো এটা যদি ভারত বিরোধিতার খাতিরে পাকিস্তানের কোলে চলে যাওয়া হয় তাহলে। এবং চতুর্থ হলো যে এই সরকারের সেই ম্যান্ডেট আছে কিনা স্থায়ীভাবে বাংলাদেশের যে ফান্ডামেন্টাল স্টেট রিলেশনশিপ প্রিন্সিপল সেটা থেকে সরিয়ে আসা। তো সব মিলিয়ে সরকারের এই পাকিস্তান প্রীতি আমি সন্দেহের চোখে দেখি। এবং আমার কাছে মনে হয় যে পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, যেভাবে তারা আগাচ্ছেন, দ্যাট উইল গিভ এ ভেরি ভেরি রং মেসেজ টু বাংলাদেশ। এবং বাংলাদেশের যে কোনো মুক্তিযুদ্ধ মনস্ক মানুষ তার এই বক্তব্য নিঃসন্দেহে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। জি, অনেক বিশ্লেষণ করলেন এবং আমি তো পরিষ্কার শুনলাম, একদম শ্রোতার মতো শুনলাম এবং আমি পরিষ্কার হলাম। নিশ্চয়ই আমার মতো দর্শকরাও আপনার এই ক্ষুরধার আলোচনার মাধ্যমে বুঝতে পারলো যে আসলে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কি অবস্থায় থাকা উচিত এবং বাংলাদেশের ভূমিকা কি নেওয়া উচিত। আসলে এই মুক্তিযুদ্ধের স্মৃতি আর শহীদদের রক্তের দাগ এত সহজে মোছা যাবে না। তবে বাংলাদেশের ভবিষ্যৎ কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা কতটা গাঢ় হবে আর এই ইতিহাস কতটা সামনে টেনে আনা হবে তা নির্ভর করবে রাজনীতির পরিবর্তনশীল সমীকরণের উপর, যেটি আপনি বলছিলেন। সময় বলে দেবে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক কোন দিকে যাবে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ সময় আমাদের দিয়েছেন সেজন্য। আর দর্শক শুনলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. মাসুম বিল্লাহর বিশ্লেষণ। আপনিও এই বিষয়ে মতামত জানাতে পারেন, লিখতে পারেন আপনার মন্তব্য। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।